অপহরণ করে নিয়ে আসতো তাদের মনোরঞ্জনের জন্য। এরকম ছিল আর কি। প্রাচীন বাংলার ইতিহাস ঘাটে হাজারের উপরে জমিদার বাড়ি, রাজবাড়ি, পুরাতন অনেক কীর্তি দেখতে পাবেন। আমি ঘুরে ঘুরে বাংলাদেশের প্রাচীন জমিদার বাড়ি এবং রাজবাড়ি এবং নতুন কিছু দেখার মতো জিনিস আপনাদেরকে মাঝে তুলে ধরি। তো সেই তুলে ধরার অংশ বিশেষে আমি আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের এক কুখ্যাত এবং বিখ্যাত জমিদার বাড়ি, মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি। তো সেই জমিদার বাড়ির ইতিহাস এবং কিভাবে যাবেন, কি কি দেখবেন, সব কিছুই শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একটু বড় হলেও দেখবেন, আশা করি সঠিক ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ধারাবাহিক এই ভিডিওগুলো আপনারা সব সময় দেখবেন, সেটাই আশা করব। তো চলুন আমরা আসল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি এমদাদ। রাখি না কোথাও ঘোরাবাদ, শহর থেকে গ্রাম, ইতিহাস, ঐতিহ্য এবং নতুন কিছু ঘুরে দেখানোই আমার কাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা জমিদার বাড়ি। হ্যাঁ, আমি একটা জমিদার বাড়িতে আছি। এটা হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি। তো আজকে আমি আপনাদের বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে দেখাবো। তো চলুন একসাথে দেখি। বালিয়াটি জমিদার বাড়ি আপনি কিভাবে আসবেন সেটা আগে শেয়ার করি। আপনি ঢাকা থেকে মানিকগঞ্জ অভিমুখী যে কোনো গাড়ি, যেমন সেলফি পরিবহন ছাড়ে গাবতলী টেকনিক্যাল থেকে, তারপর নীলাচল আসে সাইনবোর্ড থেকে, গাবতলী থেকে শুভযাত্রা ছাড়ে, অসংখ্য গাড়ি আছে। ওই গাড়িগুলোতে আপনি প্রথমে চলে আসবেন কালামপুর। কালামপুর এসে রাস্তা পার হবেন। রাস্তা পার হয়ে আপনি এপারে এসে সিএনজি নেবেন। সিএনজিতে সাটুরিয়া নেবে 50 টাকা। 50 টাকায় 50 মিনিটে আপনি চলে আসবেন সাটুরিয়া। তো গ্রামের সুন্দর প্রকৃতি এবং সবুজ ফসলের মাঠ দেখতে দেখতে চলে আসবেন 50 মিনিটে সাটুরিয়া। সাটুরিয়া আসার পরে আপনি এখানে সাটুরিয়া বাজার থেকে আপনি যখন একটু সামনের দিকে আগাবেন, 3 রাস্তা মোড় আছে, এখানে আসলে আপনি দেখবেন যে বালিয়াটি বলে অটো ডাকতেছে। তো আপনি 10 টাকায় অটোতে করে চলে আসবেন বালিয়াটি। এখান থেকে 10 টাকায় বালিয়াটি অটো যায়। তো বালিয়াটি যাওয়ার আগে সাটুরিয়া বাজারের একটু পরে একটা সুন্দর, এই যে পুকুরের মাঝখানে দ্বীপ করে সুন্দর একটা পার্কের মতো করা হয়েছে, এটা হলো ডিসি পার্ক। তো এই পুকুরে যাওয়ার জন্য একটা সুন্দর ব্রিজও আছে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন, এই সুন্দর জায়গাটাও দেখে যেতে পারবেন। তো আপনি যখন বালিয়াটি আসবেন, তো এটা হচ্ছে জমিদার বাড়ি। আপনার জমিদার বাড়ির সামনেই অটো নামায় দেবে। জমিদার বাড়ি ঢোকার সাথে সাথেই দেখি দুজন বিদেশি। তো কৌতূহলবশত তারা কোন দেশে জানার জন্য আগে চলে যায়, কিন্তু টিকিট না কেটে পরে আবার টিকিট কাটে। এটা টিকিট কাউন্টার। এখান থেকে 30 টাকা টিকিট নিয়ে এই যে এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। টিকিট কাটার পরে আইসা যখন ঢুকি তখন দেখি যে তারা চলে গেছে, জানতে পারলাম না তারা কোন দেশে। এটা জমিদার বাড়ির সামনের ভাগ। জমিদার বাড়িতে প্রবেশ করে আপনি প্রথম দেখতে পাবেন গোবিন্দরাম সাহার বড় পুত্র দধিরাম সাহার তৈরিকৃত, তার ব্যবসায়িক কাজে ব্যবহৃত এই ভবনটি। এই ভবনটি 3 তলা বিশিষ্ট এবং এটাতে মোট কক্ষ আছে 24টি। এটা বড় তরফ নামেও পরিচিত। তো এখানে মোট 4টি ভবনের মধ্যে ছোট তরফ আর বড় তরফ 3 তলা বিশিষ্ট এবং মাঝখানের মেজো তরফ এবং তৃতীয় যে ছোট মানে 3 নাম্বার ভাই তার যে ভবনটি সেটা দোতলা আর কি, দোতলা বিশিষ্ট। এই ভবনটি নির্মাণ করছে গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিত রাম সাহা। তো এই ভবনটা উনি তার ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করত। আর ওনার ভবনে আসার জন্য উনি এই গেটটা, এই যে সিংহ দরজা, এটা তৈরি করেছিলেন এই ভবনে আসার জন্য। আর এই ভবনটি বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে। ভবনটিতে মোট 16টা কক্ষ আছে। তো এই যে এই সাইনবোর্ডে এই ভবন, প্রতিটা ভবনের সামনে আপনি ভবন সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এই ভবনের মালিক তার সম্পর্কে সবকিছু আপনি প্রত্যেকটা ভবনের সামনেই দেখতে পাবেন। এখন আমি পণ্ডিত রাম সাহার ভবনের ভিতরে ঢুকতেছি। এটা এখন জাদুঘর। তো এই জাদুঘরের ভিতরেই প্রথমেই এই যে দেখতেছেন এগুলা তাদের সময়ের সিন্দুক, লোহার সিন্দুক।
এখানে মোট 16টা সিন্দুক রাখা আছে। সিন্দুকের পাশ দিয়েই দোতলায় যাওয়ার সিঁড়ি। এখন আমি দোতলায় যাইতেছি। এই যে কাঠের, দেখতেছেন এগুলা কাঠের তৈরি সিঁড়ি তাদের সময়ে। এটা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি। এই সিঁড়ি ধরেই জমিদার তার ব্যবসায়িক কাজের জন্য এই ভবনে যখন আসতেন দোতলায় যাওয়ার জন্য এই সিঁড়িটাই ব্যবহার করতেন। ভিতরে ক্যামেরা রেকর্ড করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমি চুরি করে একটু করে ফেলি। জাদুঘরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, যার কারণে করতে পারলাম না। এখন আবার নেমে যাচ্ছি এই সিঁড়ি ধরে। এই জমিদার বাড়ি থেকে যতগুলা জিনিস পাওয়া যায় সবগুলো আইনা পরবর্তীতে এই বাড়িতে সংরক্ষণ করা হয় এবং এটা মানুষের প্রদর্শনীর জন্য এখন জাদুঘর হিসাবে রাখা হয়েছে। এটার দায়িত্বে আছে এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ। এটা হচ্ছে গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার প্রশাসনিক কাজে ব্যবহৃত ভবন। এটাতে মোট কক্ষ আছে 16টি। তো প্রত্যেকটা ভবনই একই নকশা এবং একই জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ভবনের সামনেও একটি সিংহ দরজা আছে। পূর্ব দিকের সর্বশেষ ভবন হলো এটি। এটি হচ্ছে গোবিন্দরাম সাহার একদম ছোট পুত্র গোলাপরাম সাহার প্রশাসনিক এবং ব্যবসায়িক কাজে ব্যবহৃত ভবন। এই ভবনটির সামনেও একটি সিংহ দরজা আছে। আর এই ভবনটিতে মোট কক্ষ আছে 28টি। তো প্রত্যেকটা ভবনই মানে কিছু কম জরাজীর্ণ হলেও এই ভবনটা মনে হয় যে জরাজীর্ণতা বেশি। এটা মনে হয় যে বয়স এটার বেশি, যদিও এটা ছোট পুত্রের ভবন ছিল। এই ভবনে মোট 3 তলা। জমিদার বাড়ির প্রতিটি ভবনই দক্ষিণমুখী। সামনে 4টি এবং পিছনে আছে 3টি। তো সামনে যে 4টি, এই যে 4টি যেগুলো ভিতরের অংশ, এই 4টি ভবন হচ্ছে জমিদার বাড়ি তার জমিদাররা ব্যবসায়িক কাজে ব্যবহার করত। দেখছেন সেই সময় এখানে একটা লোহার সিঁড়ি আছে। এই যে সামনের ভবনে যে প্রবেশের যে গেট, এই গেটটা দিয়ে এখানে ওঠা যায়, এখন যে বন্ধ করা আছে। যে তাদের দোতলায় যাওয়ার জন্য এই যে লোহার সিঁড়িটি ব্যবহার করত। এখন দোতলায় ওঠা যাবে না, এই যে লক করা আছে। 100 বছরেরও বেশি সময়ের আগে তৈরি করা এই ভবন এখনো ঠায়ভাবে দাঁড়িয়ে আছে। এই পথ ধরেই প্রশাসনিক ভবন থেকে তারা তাদের আবাসিক ভবনে প্রবেশ করত। 1800 শতকের শুরুর দিকে গোবিন্দরাম সাহা এই অঞ্চলে বসতি স্থাপন করেন এবং তার জমিদারি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন লবণ ব্যবসায়ী। তো লবণ ব্যবসার টাকা দিয়ে তিনি তার এই জমিদারি সাম্রাজ্য তৈরি করে। তো এখন আবার কেউ লবণ ব্যবসা শুরু করে দিয়েন না, তার মতো যদি মানে ভাবেন যদি আবার লবণ ব্যবসা করে তার মতো জমিদার হওয়া যায়। প্রশাসনিক ভবনের পরে এই যে তাদের আবাসিক ভবন, যেগুলো যা দেখতেছেন সব আবাসিক ভবন। এই পথগুলো ধরেই তারা তাদের আবাসিক ভবনে যাতায়াত করত। এই বালিয়াটি জমিদারদের নাকি অহংকার বেশি ছিল, আর তারা নাকি একটু নারী লোভী ছিল। তো কিছু কিছু মানুষ বলে নাকি তাদের অনেক নারী প্রতিদিন নেশা ছিল বেশি, নারীদের উপর নাকি অনেক অত্যাচার করতো করতো। তো এই কথাটা আসলে কতটা সঠিক জানি না, কেউ সত্য বলে কেউ আবার বলে এটা মানুষের বানানো। তো এটা ঠিক যে তারা নাকি অনেক অহংকারী ছিল। এমনি সাধারণত যেমন করডিয়া জমিদাররা যেরকম মানুষের সাথে মিশে যেত, মানুষের হয়ে মানে কাজ করতো, এরকমটা তারা অতটা করতো না। টোটাল এই জমিদার বাড়ির ভবন যতগুলো আছে সবগুলা মিলে 16,554 বর্গমিটার আয়তনের। এটা হচ্ছে জমিদার বাড়ির আবাসিক ভবনের
মূল ভবন সম্ভবত এটা, এবং এটার পাশে আরেকটা। আর এই যে ছোট ঘরগুলো দেখতেছেন, এই ঘরগুলোতে তারা সন্ধ্যা পূজা, বিভিন্ন পূজার কাজ আর কি ব্যবহার করে। এটা হচ্ছে জমিদার গোবিন্দ রাম সাহার পুত্র দধিরাম সাহার বাসভবন বা অন্দরমহল। পুরো ভবনটি এখন তার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তার নান্দনিক স্থাপত্য শিল্প এবং নন্দিত কিছু কারুকাজের জন্য। পুরো ভবনটি ফুলের কারুকাজ দ্বারা নির্মিত। এই যে দেখেন, ভবনগুলো এখনও আছে, আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। নকশাগুলো এখন নাই, নকশাগুলা নষ্ট হয়ে গেছে, যেহেতু এই যে একজন আবার নাম লিখে রাখছে। এটা হচ্ছে আনন্দ রাম সাহার বাসভবন বা অন্দরমহল। প্রত্যেকটা ভবনের নকশাই একই রকম, প্রায় দোতলা বিশিষ্ট। এই ভবনগুলা তারা তাদের অন্দরমহল হিসেবে ব্যবহার করত। ভিতর এবং বাইরের নকশাগুলো প্রায় একই রকম, দেখেন প্রতিটা ভবনেরই। এটা হচ্ছে গোবিন্দ রাম সাহার পুত্র পণ্ডিত রাম সাহার অন্দরমহল বা বাসভবন। এটাতে এই ভবনটি মোট 3 তলা বিশিষ্ট এবং এই ভবনটিতে মোট 21টি কক্ষ আছে। আর এই ভবনটিতে এখন যারা এখানে রক্ষণাবেক্ষণের কাজে আছে তারা এই ভবনটিতে থাকে। এই যে দেখেন, এই ভবনটা নির্মাণ করা হয়েছে কাঠ, ইট, সুরকি এবং লোহা বস্তু দিয়ে। দেখেন ভবনের সামনে বিশাল, এই ভবনটি লম্বা অনেক বড়, যদিও পাশে কম, কিন্তু 3 তলা বিশিষ্ট এই ভবনটি এখনও তার ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির অন্দরমহলের ভিতরে এটা একটু নিয়ে আসা যায়। এই যে এটা হচ্ছে পণ্ডিত রাম সাহার বাসভবন বা অন্দরমহল। শত বছরেরও আগে নির্মিত এই ভবনটি এখনও আমাদের মাঝে দাঁড়ায় আছে। এইটা হচ্ছে ওই যে ভবনের একদম উপরে ছাদে যাওয়ার, এই যে এটা ছিল সিঁড়ি, দেখেন এই যে এখন এরা কাপড় চোপড় রাখছে। এই জায়গাটা, এই যে টিন লাগানো দেখতেছেন, এটা দিয়ে এই ভবনের উপরতলায় ওঠা যায়, কিন্তু এখন এটা বন্ধ আছে। প্রত্যেকটা দরজাই কাঠের। এই যে মানে এই ভবনটা তৈরি করা হয়েছে কাঠ এবং লোহা এবং ইট সুরকি দিয়ে, বেশি মানে আর কি 3টা জিনিস উপাদানই ব্যবহার করা হয়েছে এই ভবন নির্মাণে। ওই যে সেই সময়ের দেখেন লোহা, এই যে লোহাটা ফেটে গেছে, এই যে আছে, এখনও আছে, মানে শত বছরের আগের জিনিস, এখন তো আস্তে আস্তে ক্ষয় হবে। এটা হচ্ছে পণ্ডিত রাম সাহার প্রশাসনিক ভবন বা ব্যবসায়িক ভবন। আর এই যে এটা হচ্ছে তার বাসভবন। মনে হয় যখন এই স্ত্রী তো হয়তো তার এই ভবনে তো তারা থাকতো, যখন তার খাবারের সময় হইতো বা স্বামীর দরকার হইতো, তাহলে মনে হয় এই জায়গা থেকে ডাক দিত, এই তাড়াতাড়ি আসো। জমিদার বাড়ির সংস্কারের কাজে এই ভাইরা নিয়োজিত। তো ভাইরাই একটু আমাকে শেয়ার করবে যে কি কি কাজ করতেছে এখন জমিদার বাড়ি। রঙের কাম চলেছে বর্তমানে, এখন এই রাস্তার কাম চলেছে, চুন সুরকি বালু এখানে, মানে জমিদার বাড়ি সংস্কারের জন্য যা দরকার আপনারা সংস্কারের কাজের জন্য আসছেন। মানে হ্যাঁ, আপনারা মানে এই ভবনটাতে থাকতেছেন না? এটা হলো পণ্ডিত রাম সাহার ভবন। তো মানে আপনারা রাজমিস্ত্রির কাজে আসছেন, আবার কাজ শেষে চলে যাবেন। ও ঠিক আছে, ধন্যবাদ। আবাসিক ভবনের কিছু দূর সামনে আগে গেলে আপনি এরকম কয়েকটা কুয়া দেখতে পাবেন। এখানে তারা পানি সংরক্ষণ করে রাখতো। এই যে এখানে একটা, গভীরতাটা দেখেন ভালোই গভীর। আর এই যে সামনে আরেকটা, এরকম কুয়া আছে নাকি 5টার মতো। জমিদারদের উত্তরাধিকারীদের মধ্যে 2 জন জমিদার শিক্ষা খাতে ব্যাপক কাজ করেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে কিশোরীলাল রায়চৌধুরী এবং রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায়।
হরেন্দ্র কুমার রায় তার বাবার নামে জগন্নাথ কলেজ প্রতিষ্ঠিত করেন এবং যেটা কিনা পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে জমিদারদের হাঁটা চলার জন্য বা অবকাশ যাপনের জন্য বাগান। যে এই রাস্তা ধরেই তারা যাতায়াত করত। আনন্দরাম সাহার ভবনের মানে আবাসিক ভবনের পাশ দিয়েই সামনে এগিয়ে গেলেই, কত দূর এগিয়ে গেলেই এই যে পুকুরটি, জমিদার বাড়ির একদম পিছনে এই পুকুরটি। পুকুরের সামনে আছে এই যে এই পানির কূপ। এখানে আছে মোট 3টি কূপ, যেটা ইন্দিরা পানির কূপ। এটার গভীরতা দেখেন যে কত গভীর। জমিদারের কোনো ভাইয়ের সাথে মনে হয় কোনো ভাইয়ের মিল ছিল না। দেখেন এই জমিদার বাড়িতে একটা পুকুরে ঘাটলা কয়টা, 1, 2, 3, 4, 5টা, একটা 6টা। মানে কারোর সাথে কারো যদি ঝগড়া হইতো মনে হয় যে যা তোর ঘাটলা আমি ব্যবহার করুম না, আমি ঘাটলা বানাই নেব, এরকম পরিস্থিতি আর কি। এই যে আমি এই যে জমিদার বাড়ির পুকুরের পার ধরে হেঁটে যাইতেছি, ঠিক এই জমিদার বাড়ির এই পুকুরের পার ধরেই কিন্তু জমিদাররা হেঁটে যাইতো। তো জমিদাররা যেই পার ধরে হেঁটে যেত আর কি, সেই পার ধরেই কিন্তু আমি হেঁটে যাচ্ছি। তো নিজেকে কিছুটা জমিদার ফিল হইতেছে আর কি। খাস বাংলায় যাকে বলে টাট্টিখানা, শুদ্ধ বাংলায় তাকে বলে শৌচাগার। আর পুকুরের ঠিক জমিদার বাড়ির পুকুরের ঠিক পিছনেই আছে এই যে জমিদারদের শৌচাগার, বা আমরা বাংলায় বা খাস বাংলায় যাকে বলি টাট্টিখানা। জমিদারি ঘাটলা ব্যবহার করতে পারেন, নিজেকে একটু জমিদারের মতো ভাব নিয়ে এই ঘাটলার সিঁড়ি ধরে নিচে নামতে পারবেন। পুকুরে পানি আনার কাজে এই যে সুড়ঙ্গ পথটি ব্যবহার করা হয়তো, এটা পুকুরে নামলেই দেখা যায় যে অন্ধকার, সম্ভবত এটা পানি আনার কাজেই ব্যবহার করা হইতো। বর্ষাকালে আসলে তো এই পুকুরে নামা যাবে না, পানি থাকবে। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, বর্ষা এখনও পুরোপুরি আসে নাই, তো পুকুরে নেমে এই যে পুকুরের ঘাসের মধ্যে হাঁটা যায়, যে দেখেন সবাই বসে আছে। তো সবাই কেউ কেউ নেমে ছবি তুলছে, আর এই যে বাবুটা হাঁটতেছে আর একটু পরপর আছাড় খেয়ে পড়তেছে। জমিদারি ভাব নিয়ে জমিদারের পুকুর থেকে জমিদারের সিঁড়ি বেয়ে আবার উপরে ওঠা। এই সিঁড়ি বেয়ে হয়তো একটা সময় জমিদার ওঠানামা করত। জমিদারে এই ঘাটলাতে হয়তো তার বিকালবেলার এই যে এখন এই যে আসর নামাজের পরে গোধূলি লগ্নে বসে সময় কাটাতো। আমিও তার মতো তার সেই বানানো ঘাটলাতে বসে এখন বাতাস খাচ্ছি, সময় কাটাইতেছি, আপনাদের সাথে ভিডিওতে আবার শেয়ারও করতেছি। প্রাসাদ তৈরি করে কত অহংকার মানুষের, অথচ এই প্রাসাদ ক্ষয় হয়ে যাওয়ার আগেই নিজের অস্তিত্ব ক্ষয় হয়ে যায়। এই জমিদাররা নাকি তাদের প্রাসাদের সামনে দিয়ে কেউ জুতা পরে যেতে পারতো না, কেউ ঘোড়ায় চড়ে যেতে পারতো না, এরকম তাদের নিয়মকানুন ছিল। অথচ এই প্রাসাদ কিন্তু এখন আছে, এই যে আমি জুতা পরে এই প্রাসাদের ভিতরে হাঁটতেছি, অথচ জমিদার নাই। তো অহংকার যদি করতে হয়, তার কৃত কাজের জন্য অহংকার করা উচিত। মানুষের জন্য ভালো কিছু কাজ করে যদি অহংকার করা যায়, সেটাই অহংকার। এমনি একটা প্রাসাদ তৈরি করে অহংকারের কিছুই নেই, কারণ এই প্রাসাদটা ঠিকই বছরের পর বছর রয়ে যায়, থাকে না তার অস্তিত্ব। পুকুরের পিছন দিয়ে আনন্দরাম সাহার ভবনের ভিতরের অংশ কিছুটা দেখা যায়, যে দেখেন দূরে দেখা যাচ্ছে তাদের অন্দরমহলের পরিবেশ। যদিও এখন আর ভিতরে যাওয়া যায় না, মানুষের যারা এখানে রক্ষণাবেক্ষণ করে তারাই ভিতরে যাইতে পারে, এর বাইরে কেউ না। আচ্ছা, আমাদের এই জমিদার বাড়ির ঐতিহ্য আমরা যতটুকু শুনছি, একটা সময় ছিল এলাকার যত মানুষ ছিল তারা জুতা পায়ে হাঁটতে পারতো না তাদের সামনে দিয়ে, কারণ তারা এটাতে অপমান বোধ মনে করতো। এজন্য হচ্ছে তাদের একটা শাস্তি দেওয়া হইতো। আর এলাকার বা গ্রামবাসী যারা আছে তারা হচ্ছে ওনাদের কাছে খাজনা দিতে হইতো, জমিদারের কাছে। ওটা তো জমিদারদের দিতে হয়, হ্যাঁ, খাজনাটা দিতে হইতো। আর ওনাদের নারীর লোভ মোটামুটি ছিল যতটুকু শুনছি, যদিও দেখি নাই, তো দেখার কথাও না। হ্যাঁ, দেখার কথাও না, হয়তো আমরা ছিলাম না তখন বা প্ল্যানিংও ছিলাম না, এই আর কি।
আচ্ছা, ঠিক। আনন্দরাম সাহার ভবনের ঠিক পিছনে দদিরাম সাহার ভবনেরও পিছনেরই অংশ এটা। তো প্রত্যেকটা ভবনের পিছনে এরকম দরজা সিঁড়ি আছে এই যে এই পুকুরে আসার জন্য। জমিদারদের ব্যবহৃত অন্দরমহল দোতলা বিশিষ্ট এই ভবনটিতে 4টি রুম রয়েছে। জমিদার বাড়ির সবচেয়ে ছোট ভবনই এটা। এই যে স্থানীয় ছোট ভাইয়েরা সবাই, তো ওরা বলল যে ওদেরকে যেন এই ভিডিওতে রাখি, তাই রাখা। তো ওদের সাথে একটু আমিও শরীক করি। এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই ভবনগুলো কিন্তু একক জমিদারে প্রতিষ্ঠা করে নেই। জমিদারের বিভিন্ন সময় বিভিন্ন সন্তান এবং তার উত্তরসূরিরা এই ভবনগুলা নির্মাণ করে। আমার ভিডিওর শুরুতে আমি বলেছি যে এক কুখ্যাত এবং বিখ্যাত জমিদারের গল্প বলবো। এই জমিদার বাড়িতে এসে স্থানীয় মানুষের কথা এবং ইতিহাস ঘেঁটে আমি এই জমিদারদের যেরকম খারাপ কোনো জিনিসও পাইছি, আবার অনেক ভালো কাজেরও নজির পাইছি। যেমন তারা এই এলাকায় শিক্ষা খাতে উন্নয়নের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠা করেন এবং অনেক ভালো ভালো কাজও করেন। একটা বংশে যে ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে, সেটার প্রমাণ আপনি এই বালিয়াটি জমিদার বাড়িতে পাবেন। এই বালিয়াটি জমিদারদের উত্তরসূরিরা কেউ কেউ অনেক দানবীর, মানুষের সেবার জন্য অনেক কাজ করছে, আবার অনেকে অনেক মানুষের উপর অত্যাচারও করছে। তো ভালো খারাপ সব কিছুই কিন্তু একটা পরিবারে আসে। গোলাপরাম সাহার প্রশাসনিক ভবনের সামনেই এই লেচু গাছটা। এই লেচু গাছে প্রচুর পরিমাণ লেচু, কিন্তু দর্শনার্থীদের ধরা নিষেধ। গোধূলি লগ্ন এসে গেছে, বিদায়ের সময়ও হয়ে গেছে। তো এখন সবাইকে জমিদার বাড়ি থেকে বের করে দিতে, মানে বের হয়ে যাওয়ার জন্য বলতেছে। তো এখন সবাই লাইন ধরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। বালিয়াটি জমিদার বাড়ি যখন আপনি আসবেন, ফেরত যাওয়ার সময়ও কিন্তু ঠিক একই পথে ফেরত যাবেন। যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ফ্যামিলি সহ চলে আসে, আমি ওখানে যাওয়ার পরে দেখছি, কথা বলে দেখছি অনেকে অনেক দূর থেকে আসে। তো ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই, যেহেতু এটা গ্রাম এলাকা, সন্ধ্যার আগেই ফেরার চেষ্টা করবেন। তো সবাই কিন্তু সন্ধ্যার আগেই এই গেট থেকে বের হয়ে যাইতেছে যার যার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। জমিদার বাড়ির প্রত্যেকটা এই যে 4টা যে ভবন, প্রত্যেকটা ভবনের সামনে এরকম সিংহ দরজা আছে, প্রত্যেকটা ভবনের সামনে একটা করে। আর ঠিক জমিদার বাড়ির ঠিক সামনেই আছে এই যে একটা পুকুর, এবং পুকুরের ওই পাশে তাদের মন্দির। ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠিত 1920 সালে। আমাদের বালিয়াটি হাই স্কুলও একসঙ্গে প্রতিষ্ঠিত 1921 সালে। হরেন্দ্র কুমার রায়চৌধুরী নামে এই স্কুলের ইতিহাস হইল বাপের সঙ্গে অনুরাগে ছেলে আত্মহত্যা করে বিধায় পরে বাপ অনুশোচনায় ভুইগে এই স্কুলটাকে প্রতিষ্ঠা করে দেয়। এবং এদের মানে এই বাড়ির সামনে দিয়ে মানুষজন যাইতো। হ্যাঁ, এদের এমন একটা সময় ছিল, তাদের দুর্দণ্ড প্রতাপে এখানে লোকজন ভয়ে কাঁপত। তারা এই জমিদার বাড়ির সামনে দিয়ে তারা ওই ছাতা মাথায় দিয়ে কেউ যেতে পারতো না, তারপর কেউ জুতো পায়ে যেতে পারতো না, তারা ধরে নিয়ে নির্যাতন করত। নারী লোভী শোনা যায়, কিন্তু আমরা যেহেতু দেখিনি, প্রত্যেকটা জমিদারের নীল রক্তেই নারী লোকটা প্রবাহমান। তারা জমিদাররা ঐতিহ্যগতভাবে এটা করে থাকে। এবং এরকম শোনা যায় যে অনেক প্রজাদের সুন্দরী নারী দেখলে তখন পাইক পেয়াদা পাঠিয়ে দিয়ে তারা তাকে অপহরণ করে নিয়ে আসতো তাদের মনোরঞ্জনের জন্য। এরকম ছিল আর কি। এমনি কিছু জমিদারের বংশধর কেউ ভালো ছিল, যারা শিক্ষার জন্য অনেক কাজ করছে, যেমন কিশোরীলাল রায়চৌধুরী, হরেন্দ্র রায়চৌধুরী, এরা অনেক মানবিক ছিল। অনেক মানবিক ছিল। আবার কিছু ছিল আর কি আবার অনেক অত্যাচারী, জনহিতকর। হাসপাতাল ওই পাশে হাসপাতাল ছিল,
তারপর জনহিতকর কার্যক্রমও তারা অনেক করছে, সব ভালো কাজ খারাপ কাজ দুইটাই করছে। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। জমিদার হরেন্দ্র রায় নাকি তার বাবাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান করার কথা বলে, তিনি নাকি সেটা তৈরি করে নাই। তো তৈরি না করার কারণে নাকি তিনি তার বাবার সাথে রাগ করে আত্মহত্যা করে। তখন তিনি বাবার সাথে মানে রাগ করে আত্মহত্যা করে বিদায় নেওয়ার পরে, মানে সন্তান বিদায় নেওয়ার পরে হরেন্দ্র রায় চৌধুরী পরে তার ছেলের নামে নাকি এই স্কুলটি তৈরি করে। তো ছেলের বিদায়ে তিনি তার ছেলেরকে স্মৃতি হিসাবে রাখার জন্য এই স্কুলটি তৈরি করে। ছেলের জীবিত থাকতে সে কিন্তু সেটা মানে গুরুত্ব দেয়নি। তো বিদায়ের কথা যখন আসলো, তো বিদায় আমাকেও নিতে হবে। সন্ধ্যা নেমে আসছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, বিদায়ের ঘন্টা বেজে উঠছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।